হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে আমরা একাদশ শ্রেণীর একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। তো আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের যে ফ্রি ম্যাটেরিয়ালসগুলো আছে, ইবুক এবং বেস্ট কোয়ালিটি হ্যান্ড রিটেন নোটস, সেগুলো তোমরা ইজিলি ডাউনলোড করতে পারো। তো আজকে আমরা পড়ব গ্র্যাভিটেশন বা মহাকর্ষ সূত্র। তো গ্র্যাভিটেশন বা মহাকর্ষর উৎপত্তি প্রায় কোথা থেকে হচ্ছে সেটা আমরা আগে একটু ইতিহাসটা জেনে নিই। তো আমরা জানি যে আমাদের আশেপাশে যেসব গ্রহ নক্ষত্র আছে এবং তাদের যে গতিবিধি, সেই সম্পর্কে প্রাচীনকাল থেকে বিজ্ঞানীদের মধ্যে একটা অপরিসীম কৌতূহল ছিল। তো সেই সময়ের বিখ্যাত জ্যোতির্বিদ টাইকো ব্রে বা জোহান্স কেপলার গ্রহ নক্ষত্রের গতিবিধি সম্পর্কে তাদের উল্লেখযোগ্য অবদান কিছু রাখে। কেপলার প্রথম উপলব্ধি করেন যে গ্রহগুলো কোনো এক বলের প্রভাবে সূর্যকে কেন্দ্র করে অবিরত ঘুরছে, কিন্তু তিনি সেই সময় এই বলটি কী ধরনের বল তা সঠিকভাবে বোঝাতে পারেননি আর কি। তো এই ব্যাপারটা অনেক দিন ধরেই মানুষের কাছে বা বিজ্ঞানীদের কাছে একটা বিস্ময়কর ছিল যে আমাদের মাথার ওপর যেগুলো আমরা দেখতে পাই, অর্থাৎ সূর্য বা আরও যেসব গ্রহ নক্ষত্র আছে, সেইগুলো কি করে একে অপরের চারপাশে ঘুরছে বা কোন ধরনের ফোর্স এগুলোকে ধরে রেখেছে এরকম একটা ফাঁকা জায়গায়। তো তারপরে মোটামুটি 1681 সাল নাগাদ মহাবিজ্ঞানী স্যার আইজাক নিউটন প্রথম তিনি মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন এবং এই সমস্যার কিছুটা সমাধান করেন। তো মোটামুটি এই গল্পটি আমাদের সবার জানা যে নিউটন তার একদিন বাগানে বসে আছেন এবং একটি আপেল গাছের নিচে বসে বসে বই পড়ছিলেন। এমন সময় একটা আপেল গাছ থেকে তার ওপর পড়ে এবং তিনি সেই ব্যাপারটা নিয়ে ভাবতে শুরু করলেন আর কি, যে আপেলটি কেন নিচের দিকে পড়লো, উপরের দিকে কেন উঠে গেল না। তো মোটামুটি এই থেকেই তিনি গবেষণায় ডুবে গেলেন এবং প্রায় এই বিষয়বস্তু সম্পর্কে গভীর চিন্তা ভাবনার ফলস্বরূপ তিনি মহাকর্ষ সূত্র বা গ্র্যাভিটেশনের লগুলো দিলেন। ঠিক আছে, এই আপেল ফল মাটিতে পড়লো কেন, এই কেনর উদ্ঘাটন করতে গিয়ে তিনি মহাকর্ষ বা গ্র্যাভিটেশন এবং অভিকর্ষ বা গ্র্যাভিটি আবিষ্কার করেন এবং তিনি সর্বপ্রথম সর্বজন গৃহীতভাবে মোটামুটি সূর্যের চারিদিকে যে গ্রহ উপগ্রহের আবর্তনের কারণগুলো ব্যাখ্যা করেন। ঠিক আছে, তো আমরা প্রথমেই জেনে নেব যে গ্র্যাভিটেশন বা অভিকর্ষ বলতে আমরা কি বুঝি। তো গ্র্যাভিটেশন বা মহাকর্ষ হলো আমাদের স্পেসের বা নবমণ্ডলে অবস্থিত দুটি বস্তু বা বস্তু কণার মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে আমরা মহাকর্ষ বলি বা গ্র্যাভিটেশন বলি। তো আমরা এইভাবে বলতে পারি যে নবমণ্ডলে অবস্থিত দুটি বস্তু বা বস্তু কণার মধ্যকার পারস্পরিক যে আকর্ষণ বল তাকে আমরা মহাকর্ষ বা গ্র্যাভিটেশন বলে থাকি। অপরদিকে অভিকর্ষ বা গ্র্যাভিটি কি? পৃথিবী এবং অন্য একটি বস্তু বা বস্তু কণার মধ্যকার আকর্ষণ বলকে আমরা অভিকর্ষ বা মধ্যাকর্ষণ বলি। তাহলে আমরা অভিকর্ষ কাকে বলছি? পৃথিবী এবং অন্য একটি বস্তু বা বস্তু কণার মধ্যকার আকর্ষণ বলকে আমরা অভিকর্ষ বা মধ্যাকর্ষণ বলি। তো উদাহরণস্বরূপ আমরা একটা বলতে পারি যে সূর্য এবং চন্দ্রের মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বলের নাম মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। অপরপক্ষে পৃথিবী ও চন্দ্রের মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলই হচ্ছে অভিকর্ষ বা গ্র্যাভিটি। আরও সোজাভাবে যদি আমরা বলতে চাই তাহলে পৃথিবী এবং একটি আম গাছের মধ্যে বা আম গাছের একটি আমের মধ্যেকার যে আকর্ষণ বল তাই হচ্ছে অভিকর্ষ
বা গ্র্যাভিটি। কিন্তু এই আম গাছের দুটি আমের মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বলের নাম হচ্ছে মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। তো আমরা প্রথমে জেনে নিই যে নিউটনের মহাকর্ষর যে সূত্র, অর্থাৎ লজ অফ নিউটনস লজ অফ গ্র্যাভিটেশন কি। ঠিক আছে, তো আমরা এই হিসাবে বলতে পারি যে 1687 খ্রিস্টাব্দে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন আপেল পতন এবং গ্রহ উপগ্রহের গতি পর্যবেক্ষণ করে মহাকর্ষের যে সূত্র আবিষ্কার করেন সেটাকে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র হিসাবে বলি। তো এই সূত্রটি কি? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং বস্তু দুটির সংযোগকারী সরলরেখা বরাবর এই আকর্ষণ বলটি কাজ করে। তাহলে আরেকবার আমরা বলি যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমানুপাতিক, তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং বস্তু দুটি সংযোগকারী সরলরেখা বরাবর এই ক্রিয়াশীল বলটি কাজ করে। তাহলে আমরা এখানে বলতে পারি যে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন ইট স্টেটস দ্যাট এভরি বডি ইন দ্য ইউনিভার্স attracts every other body with a force which is directly proportional to the product of their masses and is inversely proportional to the square of the distance between them. And this attractive force acts in the মানে যে দুটো সরলরেখা বরাবর কাজ করে একে অপরের সঙ্গে, ওকে, towards the line joining of these two masses. তাহলে আমরা ধরছি যে একটা মাস বা একটা বস্তুর ভর হচ্ছে m1 এবং অপর একটি বস্তুর ভর হচ্ছে m2। তাহলে আমরা যদি এই দুটি বস্তুর মধ্যেকার বলের আকর্ষণ বলটি বা ক্রিয়াশীল বলটিকে F হিসাবে ডিনোট করি, তাহলে আমরা বলতে পারি F প্রপোর্শনাল টু m1 m2, এবং এই বস্তু দুটির মধ্যেকার দূরত্ব যদি আমরা স্মল r ধরি তাহলে আমরা বলতে পারি F প্রপোর্শনাল টু 1/r²। তাহলে এই দুটোকে আমরা একসঙ্গে যদি লিখি তাহলে আমরা দেখতে পাই F প্রপোর্শনাল টু m1 ইন্টু m2/r²। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তোলার জন্য আমরা যদি একটা কনস্ট্যান্ট g ব্যবহার করি, যেটাকে আমরা বলি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি F সমান সমান g m1 m2/r²। তাহলে এখান থেকে আমরা খুব সহজভাবেই g এর ডাইমেনশনটাকে বের করে ফেলতে পারি, কারণ F এর ডাইমেনশন আমরা জানি, r এর ডাইমেনশন জানি, m1 m2 ডাইমেনশন আমরা জানি। তাহলে মাত্রা বা ডাইমেনশন হচ্ছে m টু দি পাওয়ার -1 l কিউব টি টু দি পাওয়ার -2, এবং g এর একটা ক্যালকুলেটেড ভ্যালু আছে যেটা আমরা ইউজ করি, সেটা হচ্ছে g সমান সমান 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই সম্পর্কে একটা নোট আমরা লিখতে পারি, দ্য ভ্যালু অফ g is same throughout the universe. G does not depend on the nature and the size of the bodies and nature of the medium between the bodies. তাহলে এই মহাকর্ষীয় ধ্রুবক g এর ভ্যালু আমাদের এই মহাবিশ্বে সমান। g ডিপেন্ড করে না সে বস্তুর উপর বা বস্তুর আকারের উপর এবং বস্তু দুটি কোন মিডিয়াম বা কোন মাধ্যমে আছে। এখন আমরা নিউটনসের এই লটিকে যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে কেমন হবে। তো আমরা প্রথমে ধরলাম যে m1 একটি বস্তু, m2 এবং একটি বস্তু, সেটি একটি x কোঅর্ডিনেট এবং y কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে অবস্থিত।
তাহলে মূল বিন্দু থেকে ধরলাম যে m1 বস্তুর দূরত্ব r1 এবং m2 বস্তুর দূরত্ব r2। তাহলে এই দিকের আমরা ভেক্টরের নিয়ম অনুযায়ী জানি যে আমরা এদের মধ্যেকার ডিস্টেন্সটা বের করতে পারি। তা আমরা এই যে r1টাকে লিখেছি এইদিকে, এর ডাইরেকশন এইদিকে দিলাম, r1 থেকে r2 ডাইরেকশন যদি আমরা এই দিকে দিই এবং এর ডাইরেকশন যদি এই দিকে দিই, তাহলে খুব সিম্পলভাবে আমরা ভেক্টরের এডিশন হিসাবে লিখতে পারি, r1 2কে r1 r2 টার্মসে লিখতে পারি। তাহলে আমরা ধরছি লেট r12 and r21 are the displacement vector from m1 to m2, m1 to m2 and m2 to m1. Also, F12 and F21 are gravitational forces exerted on m1 by m2 and on m2 by m1 respectively. তাহলে আমরা কি লিখতে পারি? Then the gravitational force in the vector form is F12 সমান সমান minus g m1 m2 by r21 square r21 cap and F21 সমান সমান minus g m1 m2 r12 square r12 cap। ঠিক আছে, কারণ আমরা এখানে যদি লক্ষ্য করি F12 মাপছি যখন 21 এর সঙ্গে এর ভেরিয়েশনটা দেখছি, এই জন্য আমাদের সামনে একটা করে মাইনাস আসছে। তো হিয়ার নেগেটিভ সাইন শোজ দ্যাট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অ্যাট্রাকটিভ ইন নেচার। অর্থাৎ সমান চিহ্নের সামনে যেহেতু আমাদের একটা ঋণাত্মক চিহ্ন আছে, সে থেকে আমরা বুঝতে পারি যে এই ফোর্সটি বা গ্র্যাভিটেশনাল ফোর্সটি একটি অ্যাট্রাকটিভ বা আকর্ষণ বলকে বোঝায়। এখানে কিছু আমরা নোট দেখব। প্রথমটি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সেস আর সেন্ট্রাল ফোর্সেস অ্যাজ দে অ্যাক্ট অ্যালং দ্য লাইন জয়নিং দ্য সেন্টার অফ টু বডিজ। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স এক ধরনের কেন্দ্রিক বল, কেননা কারণ দুটি বস্তুর সেন্টার বরাবর এ কাজ করে। 2 নম্বর হচ্ছে দ্য গ্র্যাভিটেশনাল ফোর্সেস আর কনজারভেটিভ ফোর্সেস, so work done by gravitational force does not depend upon the path। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্সেস বা সংরক্ষী বল, এবং সংরক্ষী বল হলে বা সংরক্ষী ফিল্ডে বা ক্ষেত্রতে কোনো বস্তুর ওপর কাজ করলে সেটি পাথের ওপর ডিপেন্ড করে না, অর্থাৎ পাথ ইন্ডিপেন্ডেন্ট। 3 নম্বর হচ্ছে দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স on one particle due to number of other particle is the resultant of the forces of attraction exerted on the given particle due to individual particle। তাহলে ধরে নাও আমাদের কাছে একটা পার্টিকেল আছে এ, তারপর অপর আরও 2 বা 3টে পার্টিকেল দ্বারা অর্থাৎ সি ডি ই দ্বারা আমরা এর উপর ফোর্স মাপতে চাইছি। তাহলে আমি ধরছি সি থেকে এর দূরত্ব r1, ডি থেকে এর দূরত্ব r2, ই থেকে এর দূরত্ব r3। আমরা প্রথমে একটা একটা করে দেখব। ধরলাম যে এ থেকে সি এর উপর যে ফোর্স হচ্ছে সেটাকে আমরা F1 বলছি, এ থেকে ডি এর দিকে যে ফোর্স হচ্ছে সেটাকে F2 বলছি, এবং এ থেকে ই এর উপর যে ফোর্স হচ্ছে সেটাকে আমরা F3 বলছি। তাহলে আমরা সি ডি ই এই 3টি যে ভর আছে বা মাস আছে, তার দরুন এর উপর টোটাল কত ফোর্স হচ্ছে সেটা আমরা যদি বের করি তাহলে দেখতে পাবো F সমান সমান F1 প্লাস F2 প্লাস F3 ডট ডট ডট। অর্থাৎ আমাদের কাছে যদি n খানা পার্টিকেল থাকতো তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারতাম। তাহলে এখানে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা প্রিন্সিপাল অফ সুপারপজিশনকে ফলো করে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ অভিকর্ষের দরুন আমাদের ত্বরণ কীভাবে সৃষ্টি হয়, বা অভিকর্ষ ত্বরণ হিসাবে ত্বরণকে আমরা দেখতে চাইছি। ওকে, তাহলে এখানে আমরা প্রথমে দেখব যে কোনো স্থানে অভিকর্ষের টানে
মুক্তভাবে কোনো বস্তুর যে বেগ বৃদ্ধি পায় এবং সেই বেগ বৃদ্ধির ফলে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে আমরা অভিকর্ষজ ত্বরণ বলে থাকি। ঠিক আছে? বা বস্তুতে অভিকর্ষ বল কর্তৃক যে ত্বরণ উৎপন্ন হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলি। তাই তো? এটা কেমন করে সৃষ্টি হয়? আমরা জানি যে নিউটনের গতিসূত্র অনুসারে আমরা জেনেছি যে বস্তুর ওপর বল প্রয়োগ করলে ত্বরণের সৃষ্টি হয়, তাই না? আমরা এই ফিজিক্যাল টু এমএ হিসাবে আমরা জানি, প্রথমের চ্যাপ্টারগুলো আমরা পড়েছি। অর্থাৎ কোনো বস্তুর ওপর যদি আমি বল দিই তাহলে বস্তুটির ত্বরণের সৃষ্টি হয়। তাহলে এখানে আমরা বলতে পারি যে ফোর্স বা গ্র্যাভিটেশনাল ফোর্স ও তাহলে অভিকর্ষীয় একটা বল, তাই না? তাহলে এই বলের দরুন কিছু না কিছু ত্বরণ সৃষ্টি হবে বস্তুতে। এই ত্বরণ যেটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ, এবং সেটাকে আমরা ডিনোট করি স্মল জি দিয়ে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কোনো বস্তুর মাস যদি এম হয় এবং বস্তুটির ওপর অভিকর্ষজ বল এফ ক্রিয়া করার জন্য এর ত্বরণ সৃষ্টি হচ্ছে জি। এটা মোটামুটি তোমরা কম্পেয়ার করতে পারো আমরা নিউটনসের যখন ল পড়েছিলাম প্রথম দিকে সেটার সঙ্গে। সেখানে আমরা এফ সমান সমান এম ইন্টু এ করে লিখেছিলাম। ঠিক আছে? বোঝা গেল? তাহলে অভিকর্ষ বলের দরুন বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। তাহলে দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন exerted by the earth on body is called gravity. The acceleration produced in the motion of a body under the effect of gravity is called acceleration due to gravity, and it is denoted by g, small g. ঠিক আছে? তাহলে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি কেমন করে হচ্ছে। তো ধরে নাও এটা আমাদের পৃথিবী এবং এটা আর হচ্ছে ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এবং পৃথিবীর সারফেসে একটা আমার ছোট্ট এম ভরের বস্তু আছে। তাহলে এই বস্তুটার উপর অভিকর্ষজ বল কেমন হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। তাহলে লেট এ বডি অফ মাস স্মল এম লাইং অন দ্য সারফেস অফ আর্থ, দেন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। এই বস্তুটার উপর বল কী হবে? আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে জানি যে এদের মধ্যেকার দূরত্ব হচ্ছে ক্যাপিটাল আর, এর ভর হচ্ছে স্মল এম, পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে এফ সমান সমান জি এম এম বাই আর স্কোয়ার, যেখানে ক্যাপিটাল এম আর ক্যাপিটাল আর মাস অ্যান্ড রেডিয়াস অফ দ্য আর্থ রেসপেক্টিভলি। এখন যদি এই এফ বলের দরুন বা অভিকর্ষ বলের দরুন এই ছোট্ট ভরের বস্তুটির ওপর বা বস্তুটির ত্বরণ ছোট হাতের জি সৃষ্টি হয়, তাহলে আমরা লিখতে পারি এফ সমান সমান এম জি, তাই না? ইফ জি ইজ দ্য অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দেন দ্য ফোর্স অন দ্য বডি ডিউ টু দ্য আর্থ ইজ এফ সমান সমান এম জি, বা ফোর্স সমান মাস ইন্টু অ্যাসিলারেশন অ্যাজ সেড বাই নিউটনস সেকেন্ড ল অফ মোশন। তাহলে এখানে আমরা এই এফ জি, এফ এর এ 1 নম্বর ইকুয়েশন, এফ এর 2 নম্বর ইকুয়েশন থেকে পাই এম জি সমান সমান জি এম এম বাই আর স্কোয়ার, বা জি সমান স্মল জি সমান ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে অভিকর্ষজ ত্বরণের যে রিলেশন সেটা আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা পৃথিবীর ডেনসিটির টার্মসে বা ঘনত্বের টার্মসে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি, এম সমান সমান আমরা কি লিখতে পারি? সিম্পল, পৃথিবীর রেডিয়াস হচ্ছে আর, তাহলে পৃথিবীটাকে আমি মোটামুটি একটা ঘনক যদি ধরে নিই বা মানে গোলক যদি ধরে নিই বা স্ফিয়ার ধরে নিই, তাহলে এর আয়তন হবে 4/3 পাই আর কিউব, এবং পৃথিবীর মাস ডেনসিটি যদি হোমোজিনিয়াস ধরে নিই অর্থাৎ সব জায়গায় রো, তাহলে আমরা লিখতে পারি মাস সমান 4/3 পাই আর কিউব রো। ঠিক আছে? কারণ রো সমান আমরা কি জানি? এম বাই ভি। তাহলে জি সমান সমান লিখতে পারি ক্যাপিটাল জি বাই আর স্কোয়ার 4/3 পাই আর কিউব
রো, বা জি সমান সমান কেটে কুটে এরকম লিখতে পারি, ওয়ার জি প্রপোর্শনাল টু রো আর। এখানে একটা মজার বিষয় দেখো যে রেডিয়াস অর্থাৎ পৃথিবীর সারফেস থেকে আমরা সেন্টারের দিকে যাই বা রেডিয়াস আরও যদি বাড়ে তাহলে তার সঙ্গে জি হচ্ছে প্রপোর্শনাল, অর্থাৎ রেডিয়াস বাড়লে জি বাড়বে, রেডিয়াস কমলে জি কমবে। তাহলে সে সেন্সে রেডিয়াস যদি বা ব্যাসার্ধ যদি শূন্য হয় অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ শূন্য, তাই না? ওকে, তাহলে আমরা এই স্মল জির যে ভ্যালু বা পৃথিবীর জন্য আমরা বের করে থাকি, এখানে আমরা একটা নোট নিচ্ছি, জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এর ভ্যালু, এই অভিকর্ষ ত্বরণের ভ্যালু অন দ্য সারফেস অফ দ্য আর্থ। 2 নম্বর হচ্ছে অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ এ ভেক্টর কোয়ান্টিটি অ্যান্ড ইটস ডাইরেকশন ইজ অলওয়েজ টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য প্ল্যানেট। ঠিক আছে, তো সব সময় সেন্টারের দিকে কাজ করবে। এখন আমরা একটা জিনিস দেখি যে আমরা রেডিয়াসের সঙ্গে দেখলাম আর জি এর ভেরিয়েশন বা অভিকর্ষ ত্বরণের ভেরিয়েশন। এবার আমরা দেখি ভেরিয়েশন হাইটের সঙ্গে কিভাবে চেঞ্জ হয়, অর্থাৎ ভেরিয়েশন ইন গ্র্যাভিটেশনাল অ্যাসিলারেশন অফ স্মল জি ডিউ টু অল্টিটিউড বা হাইট। তো আমরা ধরছি যে আমাদের পৃথিবী পৃষ্ঠ থেকে স্মল এইচ দূরত্বে এখানে একটা কোনো বস্তু অবস্থান করছে। ঠিক আছে, এটা আমরা ধরলাম স্মল m1 ইউনিট মাস। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা ধরলাম যখন একটা ইউনিট মাস বা একক ভরে কোনো একটি বস্তু অবস্থিত। তাহলে ওই বস্তুটি পৃথিবী পৃষ্ঠে যখন ছিল, অর্থাৎ এমটা যখন পৃথিবী পৃষ্ঠে ছিল তখন তার অ্যাসিলারেশন স্মল জি, এবং ওই বস্তুটি যখন পৃথিবী পৃষ্ঠ থেকে স্মল এইচ দূরত্বে উঠে গেছে তখন তার অ্যাসিলারেশন জি প্রাইম। আমরা এগুলো ধরলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, যে অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ স্মল জি সমান জিএম বাই আর স্কোয়ার। এবার আমরা দুটো পজিশনের জন্য দেখি, অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট হাইট এইচ ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ জি প্রাইম সমান জিএম বাই আর প্লাস এইচ। কারণ দেখো এই হাইটটা আর, তার সঙ্গে এই এইচটা যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা যোগ করে ফেললাম। তাহলে এখানে আমরা পেলাম জি প্রাইম সমান সমান জি আর জি, এটা আমরা প্রথমে দেখে নিই। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিই। যখন সারফেসের উপর থাকছে তখন তার অ্যাসিলারেশন হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, কারণ শুধু এইটুকুর মধ্যে ডিস্টেন্স। আর যখন স্মল এইচ হাইটের ওপরে উঠে যাচ্ছে তাহলে তখন আমার ডিস্টেন্সটা হয়ে যাচ্ছে আর এর সঙ্গে এইচ যোগ। তাহলে এটাকে আমরা বললাম 2 নম্বর ইকুয়েশন। তাহলে 1 আর 2কে যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে আমরা দেখতে পাবো যে জি প্রাইম সমান সমান জি ক্যাপিটাল আর বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, বা আমি যদি স্কোয়ার টার্মসটাকে উপরে তুলে নিই তাহলে দেখতে পাবো আর প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। অর যদি এটা বাইনোমিয়ালি আমরা এক্সপ্যানশন করি, হ্যাঁ, বাইনোমিয়াল এক্সপ্যানশন আমরা আগের ভিডিওগুলো করে দেখিয়েছিলাম, তোমরা দেখতে পারো কি করে ভাঙে। আমরা শুধু প্রথম ফার্স্ট অর্ডারটা নিলাম, তাহলে এই -2টা ভিতরে ঢুকে যাবে। তাহলে জি প্রাইম সমান সমান জি 1 - 2h বাই আর। বাকি টার্মগুলোকে আমরা নেগলেক্ট করে দিলাম। ওকে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে হাইটের সঙ্গে সঙ্গে আমার জি কেমন করে কমছে বা বাড়ছে, তাই না? দেখো হাইট যত বাড়বে আমার জি এর ভ্যালু আস্তে আস্তে কমছে। ওকে, আবার সেন্টারের দিকে নামলে আমার জি এর ভ্যালু আস্তে আস্তে কমে, অর্থাৎ জি এর ভ্যালু পৃথিবীর সারফেসে সব থেকে বেশি। তাহলে এখানে আমরা একটা নোট নিচ্ছি বা মোটামুটি একটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে দেখব দ্য অ্যাবাভ ফর্মুলা ইজ ভ্যালিড ইফ এইচ ইজ আপ টু 5% অফ আর্থ রেডিয়াস। তাহলে উপরে ফর্মুলাটি আমরা সত্য বলে ধরি যদি আমাদের আর্থের রেডিয়াস 320 কিলোমিটারের আশেপাশে হয়। ইফ এইচ ইজ গ্রেটার দেন 5% of the earth radius, we use only gh সমান সমান gm by r plus h তার হোল স্কোয়ার।
ঠিক আছে, তো আমরা এখন দেখলাম যে পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরের দিকে কিভাবে বাড়ে। এখন আমরা দেখব যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা নিচের দিকে নেমে যাই তখন আমাদের স্মল জি বা অভিকর্ষজ ত্বরণের ভ্যালু কীভাবে চেঞ্জ হয়। তাহলে এখন আমরা কি করলাম, যে পৃথিবীর পৃষ্ঠের ওপর যে m1 বা একক ভরের কোন বস্তু ছিল সেটা চলে এসছে আমার এখানে, অর্থাৎ স্মল আর রেডিয়াস, যেটা কিনা পৃথিবী পৃষ্ঠ থেকে ডি দূরত্ব নিচে এসছে। ওকে, তাহলে আমরা পৃথিবীর রেডিয়াস ধরেছি আর, এর তো ডেন্সিটি ধরেছি রো। তাহলে এখান থেকে বলতে পারি অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ স্মল জি সমান জিএম বাই আর স্কোয়ার, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। আবার লিখতে পারি জি সমান সমান 4/3 পাই রো ক্যাপিটাল জি আর, কারণ অলরেডি আমরা এম এর ভ্যালুটা এখানে বসিয়ে ফেললাম 4/3 পাই আর কিউব রো। তাহলে এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন করে লিখলাম। এখন আমরা যদি পৃথিবী পৃষ্ঠ থেকে ডি দূরত্বে নেমে যাই, দিয়ে এখানে আসি পি বিন্দুতে আসি, তাহলে সেই ক্ষেত্রে ওই ভরের ওপর কতটা ফিল্ড পড়বে বা কতটা অভিকর্ষজ ত্বরণ হবে। তাহলে এখানে রেডিয়াসটা আমার এখন কি হয়ে গেছে আর মাইনাস ডি, তাই না? তাহলে সে আগের মতোই আমরা লিখতে পারি, এই সূত্রের মতো যদি সাজিয়ে গুছিয়ে লিখি, তাহলে অ্যাসিলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যাট ডেপথ স্মল ডি ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ সমান জি প্রাইম সমান সমান 4/3 পাই রো জি ইন্টু আর মাইনাস ডি, সে আগের মতোই। এখানে এটা জি প্রাইম নয়, এটা আমাদের জি প্রাইম। ওকে, এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন হিসাবে লিখলাম। এবার আমরা যদি জি প্রাইম এবং জিকে কম্পেয়ার করি বা মানগুলো বসাই, তাহলে দেখতে পাবো জি প্রাইম বাই জি সমান আর মাইনাস ডি বাই আর, অর জি প্রাইম সমান জি ইন্টু 1 মাইনাস ডি বাই আর। তাহলে এখানে আমরা কি পেলাম, যে যদি পৃথিবী পৃষ্ঠ থেকে ডি দূরত্ব নিচে থাকে কোনো একটি বস্তু, তাহলে সেই ক্ষেত্রে তার অভিকর্ষজ ত্বরণ কি হয়। এখানে আমরা একটা মজার জিনিস দেখি যে দ্য ভ্যালু অফ জি ডিক্রিজেস অন গোয়িং বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ। এটা আমরা দেখতে পাচ্ছি উপর থেকে, যে পৃথিবী পৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাব অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবী পৃষ্ঠ থেকে কমতে থাকবে। অ্যাট দ্য সেন্টার অর্থাৎ ডি সমান সমান আর এ আমরা দেখতে পাচ্ছি যে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে। তো যখন ডি সমান সমান আর হবে, অর্থাৎ সেন্টারের সঙ্গে সমান হবে, অর্থাৎ তার ব্যাসার্ধর সঙ্গে সমান হবে, তখন জি প্রাইম সমান 0 হয়ে যায়। দ্যাট ইজ দ্য অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি বিকামস 0 অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ। ঠিক আছে, আমরা ওপরের একটা রিলেশন থেকেও বলতে পারি, সেটা আমরা আগে দেখলাম। 2 নম্বর হচ্ছে দ্য রেট অফ ডিক্রিজ অফ গ্র্যাভিটি আউটসাইড দ্য আর্থ, অর্থাৎ এইচ ভেরি ভেরি গ্রেটার দ্যান আর ইজ ডাবল টু দ্যাট অফ দ্য ইনসাইড অফ দ্য আর্থ। এটা তোমরা নিজেরা গণনা করে দেখতে পারো। কি, দ্য রেট অফ ডিক্রিজ অফ গ্র্যাভিটি আউটসাইড দ্য আর্থ, অর্থাৎ ইফ এইচ ভেরি ভেরি গ্রেটার দ্যান আর হয় ইজ ডাবল টু দ্যাট অফ ইনসাইড দ্য আর্থ। ওকে, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে ওপরে এবং পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে নামলে অভিকর্ষজ ত্বরণের মান কেমন তারতম্য ঘটে সেটা আমরা দেখলাম। এখন আমাদের দুটো অবস্থাতে অভিকর্ষজ ত্বরণের মান কেমন করে চেঞ্জ হয় সেটা অলরেডি আমরা দেখলাম। এখন আমরা দেখতে চাইছি যে পৃথিবীর ঘূর্ণনের জন্য বা রোটেশনের জন্য অভিকর্ষজ ত্বরণের মান কীভাবে চেঞ্জ হয়। তাহলে আমরা এই পৃথিবীর সেন্টার এটা ধরলাম, পৃথিবী তার নিজের অক্ষের সঙ্গে ডাব্লিউ কণিক ভরে ঘুরছে, কণিক বেগ নিয়ে ঘুরছে, ভালো কথা, এবং ওই পৃথিবী পৃষ্ঠের ওপর কোনো একটা এম ভরের বস্তু আছে। ওকে, তাহলে এই বস্তুটি পৃথিবীর এই পাথ ফলো করে ঘুরছে। তাহলে কোনো বস্তু এই পৃথিবী পৃষ্ঠে ঘোরার জন্য
ওকে কি ফোর্সের দরকার হয়? একটা সেন্ট্রিফিউগাল ফোর্সের দরকার হয়, ঠিক আছে, যে ওকে বাইরের দিকে টানবে, এবং সেন্ট্রিপিটাল ফোর্স হলো কেন্দ্রমুখী বল হিসাবে ওকে ঘুরতে সাহায্য করবে। তাহলে অ্যাজ দ্য আর্থ রোটেটস এ বডি প্লেসড অন ইটস সারফেস এক্সপিরিয়েন্সেস এ সেন্ট্রিফিউগাল ফোর্স। Due to it, the apparent weight of the body decreases. অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্স দ্বারা এই বস্তুটি পৃথিবী পৃষ্ঠে ঘুরতে থাকবে, এবং সেই জন্য বস্তুটির যে ওয়েট বা ওজন সেটা কমে যায়। আমরা ওয়েট মানে কি, মাস ইনটু তার অভিকর্ষ ত্বরণ হিসাবে জানি। তাহলে সেটা মোটামুটি আমরা যদি এখান থেকে গণনা করি, ইফ দ্য বডি অফ মাস এম লাইং অ্যাট পয়েন্ট পি হুজ latitude is lambda, then due to rotation of the earth its apparent weight can be given by, তাহলে আমরা এখানে দেখে নিই যে mgটা সবসময় নিচের দিকে কাজ করবে, এটাকে আমরা বলছি mg প্রাইম, তাই তো। আর বস্তুটির নিজস্ব ভরের জন্য বা পৃথিবীর যে আকর্ষণ বলের দরুন ওর উপর একটা অভিকর্ষ বল মানে অভিকর্ষ ত্বরণ কাজ করবে, যেটাকে আমরা বলছি এমজি, ঠিক আছে। তাহলে এই ফোর্সের ডাইরেকশন থেকে আমরা গণনা করে যদি দেখতে পাই যেটা ল্যামডা হচ্ছে ওর ল্যাটিটিউড, তাহলে এমজি প্রাইম সমান সমান এমজি প্লাস এফসি, অর এফ সমান আমরা কি জানি, লিনিয়ার এবং রোটেশনাল মোশনের সম্পর্ক থেকে এফ সমান সমান এম ওমেগা স্কোয়ার আর। এখানে আমাদের স্মল আরটা কি, সিম্পলি আর কস থিটা বা কস ল্যামডা। তাহলে এটা হচ্ছে আমাদের ল্যামডা। তাহলে এখান থেকে স্মল আর আমরা খুব সহজেই বের করে নিতে পারবো, স্মল আর সমান আর কস ল্যামডা। এইগুলোকে আমরা যদি একটু সাজিয়ে গুছিয়ে লিখি তাহলে আমরা পাবো জি প্রাইম সমান সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ল্যামডা হচ্ছে ল্যাটিটিউড অ্যাঙ্গেল, এবং এর ওমেগার উপর বা পৃথিবীর রোটেশনের উপর কীভাবে নির্ভর করছে, তাই না। তাহলে এই ভ্যালুগুলো যেমনভাবে আমরা বসাবো সেই অনুযায়ী আমরা জি প্রাইম এবং জি এর সম্পর্ক বের করতে পারব। ওকে, 4 নম্বর আমরা দেখি যে ভেরিয়েশন অফ জি ডিউ টু দ্য শেপ অফ দ্য আর্থ। আমরা এতক্ষণ পর্যন্ত পৃথিবীকে একটি সুষম গোলক হিসাবে ভাবছিলাম, কিন্তু আমরা জানি যে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু কিছুটা চাপা এবং পূর্ব পশ্চিম কিছুটা ফোলা, তাই তো। তাহলে এর দরুন আমাদের অভিকর্ষ ত্বরণের ভ্যালু কিভাবে চেঞ্জ হতে পারে। তাহলে দ্য শেপ অফ দ্য আর্থ ইজ ইলিপ্টিক্যাল, তাই তো। তাহলে ইলিপ্টিক্যাল মানে কি, যে প্রায় কমলা লেবুর মতো। তাহলে দ্য ইকুইটোরিয়াল রেডিয়াস অফ আর্থ ইজ অ্যাবাউট 21 কিলোমিটার লঙ্গার দেন পোলার রেডিয়াস। তাহলে এটাকে আমরা বলবো ইকুইটোরিয়াল রেডিয়াস, আর এটা বলবো আমরা পোলার রেডিয়াস। তাহলে এই যে রেডিয়াসটা বা এই যে ডায়ামিটারটা আর এই ডায়ামিটারটা বা এই দৈর্ঘ্যটা থেকে প্রায় 21 কিলোমিটার বেশি লম্বা। তাহলে যেহেতু আমাদের জি ডাইরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, সেহেতু আমার জি এর ভ্যালু দুটো জায়গায় চেঞ্জ হবে। কেমন করে, ধরে নাও যে এটা আমার সেন্টার, এখানে যে বস্তুটি আছে তার ডিস্টেন্স হচ্ছে বা রেডিয়াস হচ্ছে আর ই অর্থাৎ ইকুইটোরিয়ালে, এবং এখানে যে বস্তুটি আছে বা পোলারে বা এই মেরুতে তার ডিস্টেন্স হচ্ছে আর পি। তাহলে আমরা জি এর সঙ্গে কীভাবে লিখতে পারি, জি ই অর্থাৎ অভিকর্ষ ত্বরণ অ্যাট দিস পয়েন্ট, যেটাকে আমরা জি ই বলছি, কী হবে, ইনভার্সলি প্রপোর্শনাল টু আর স্কোয়ার। আর জিপি যেটাকে আমরা এখানে বলছি অভিকর্ষ ত্বরণ, সেটা ইনভার্সলি প্রপোর্শনাল টু আর পি স্কোয়ার হবে। তাহলে আর ই যদি বড় হয় আর পির থেকে, তাহলে জিপি অবশ্যই বড় হবে জিই থেকে,
অর্থাৎ এখানে আমার গ্র্যাভিটেশনাল অভিকর্ষ ত্বরণ বেশি এই বিন্দুর থেকে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, দ্য ওয়েট অফ দ্য বডি ইনক্রিজেস অ্যাজ ইট ইজ টেকেন ফ্রম ইকুয়েটর টু দ্য পোল। অর্থাৎ ধরে নাও তুমি যদি এই ইকুয়েটোরিয়ালে থাকো, তুমি এখান থেকে ঘুরে এখানে গেলে, তাহলে এখানে এসে তোমার বস্তুর ওজন কিন্তু, অর্থাৎ তোমার ওজন কিন্তু বেড়ে যাবে। তাহলে আমরা নোট নিই। প্রথম হচ্ছে, দ্য ল্যাটিটিউড অ্যাট এ পয়েন্ট অন দ্য সারফেস অফ দ্য আর্থ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাঙ্গেল which the line joining that point to the center of earth makes with equatorial plane. It is denoted by lambda, আমরা আগেই বলেছি। তাহলে ল্যামডা, কস ল্যামডার ভ্যালু বা কস থিটার ভ্যালু কোথায় ম্যাক্সিমাম এবং মিনিমাম, সেটা আমরা ওখান থেকে ওই ফর্মুলা থেকে দেখে বুঝতে পারি, তাই তো। তাহলে যেখানে ল্যামডা 90 ডিগ্রি হবে, অর্থাৎ পোলের দরুন কত হবে 90 ডিগ্রি, এবং ইকুইটরের দরুন হবে 0 ডিগ্রি। তাহলে ওখানে কস যে ল্যামডা ভ্যালু আছে, ওখানে আমরা একবার 90 বসাবো। 90 কখন বসাবো, যখন এই বস্তুটি এখানে চলে আসবে, এটা হচ্ছে আমাদের ল্যামডা 90 ডিগ্রি, আর এই বস্তুটি যখন এখানে চলে আসবে ইকুইটরে, তখন ল্যামডা সমান হয়ে যাবে 0 ডিগ্রি। তাহলে এই অবস্থায় আমার ভেরিয়েশন কী হবে, আমরা এই ফর্মুলা থেকে বের করে নিতে পারবো। অনেক সময় আমাদের পরীক্ষায় এই ফর্মুলাটি কিন্তু খুব কাজে লাগবে। ওকে, তাহলে 2 নম্বরে আমরা কি নোট নিতে পারি, মাস অফ দ্য আর্থ আমরা এস্টিমেট করে ক্যালকুলেট করি 5.98 ইন্টু 10⁻24 কেজি, বা রাফলি 10⁻25 কেজি। ডেন্সিটি অফ দ্য আর্থ রো সমান 5478.4 কেজি পার মিটার কিউব হিসাবে ধরি। 3 নম্বর হচ্ছে, ইফ আর্থ স্টপস রোটেশন অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস, দেন অ্যাট দ্য ইকুয়েটর দ্য ভ্যালু অফ জি ইনক্রিজেস বাই ওমেগা স্কোয়ার আর, অ্যান্ড ওয়েট ইনক্রিজেস বাই এম আর ওমেগা স্কোয়ার। অনেক সময় পরীক্ষায় কিন্তু এই কোয়েশ্চেনটা দেয় যে পৃথিবী যদি রোটেশন বন্ধ করে দেয়, অর্থাৎ ঘোরা বন্ধ করে দেয় অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস, দেন অ্যাট দ্য ইকুইটার, তখন কি হবে। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাট দ্য ইকুইটার দ্য ভ্যালু অফ দ্য জি ইনক্রিজেস বাই ওমেগা স্কোয়ার আর, কারণ ইকুইটারে আমরা ল্যামডার ভ্যালু বসিয়ে, ল্যামডা সমান 0 বসিয়ে কী পাবো দেখব, অ্যান্ড ওয়েট ইনক্রিজেস বাই এম আর ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এখন আমরা দেখি যে মাস বা ভর এবং ওয়েট বা ওজন বলতে আমরা কি বুঝি এবং তাদের পার্থক্য কী। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে যে কোনো জিনিসের আমরা ভরকে মাপি না, আমরা সবসময় ভার মাপি বা ওয়েট মাপি বা ওজন মাপি। কিন্তু আমাদের চলিত ভাষায় আমরা সবসময় বলি তোর ভর কত, তোমার ভর কত, ওই জিনিসটার ভর কত। ঠিক আছে, তাহলে এই ভর বা ভার মানে ভর এবং ভার বা মাস এবং ওয়েট, এই দুটো কিন্তু আলাদা জিনিস। তাহলে মাস হচ্ছে বা ভর হচ্ছে, ইট ইজ এ কোয়ান্টিটি অফ ম্যাটার কন্টেন্ট ইন এ বডি। তাহলে এই ভরের কিন্তু বা এই মাসের কিন্তু কোনো ধ্বংস নেই। ঠিক আছে, তুমি যেখানেই যাও, পৃথিবীতে থাকো বা চাঁদে যাও বা অন্য কোনো গ্রহে যাও, এই মাসটা কিন্তু তোমার সেমই থাকবে। বাট ওয়েট, ইট ইজ দ্য অ্যাট্রাকটিভ ফোর্স এক্সার্টেড বাই আর্থ অন দ্য বডি। অর্থাৎ পৃথিবী তোমার উপর কি বল প্রয়োগ করছে, ঠিক আছে, সেটা দিয়ে আমরা ওয়েট মাপি। অর্থাৎ পৃথিবী না হয়ে সেটা যদি সূর্য হয় বা চাঁদ হয় বা অন্য কোনো গ্রহ হয়, তার ফোর্স আলাদা হবে, কারণ তার অভিকর্ষ ত্বরণ আলাদা রকম হবে, তাই না। ওয়েট মানে হচ্ছে আমরা এম ইন্টু জি। তাহলে এই জিটা কার উপর নির্ভর করে, জি এম বাই আর স্কোয়ার। তাহলে এই এমটা কি, এমটা হচ্ছে পৃথিবীর মাস। তাহলে এটা যদি চাঁদ হতো, তাই না, তাহলে মুনের মাস হতো। তাহলে যার মাস যেরকম সেই অনুযায়ী আমার জিটা ভেরিয়েশন করবে, বোঝা যাচ্ছে। তাহলে ওয়েটটা কিন্তু আমার
কোথায় আছো বা কোন প্ল্যানেটে আছো, কোন স্টারে আছো বা অন্য কোনো জায়গায় আছো তার উপর ডিপেন্ড করে। তাহলে এটা ভেরিয়েবল, কিন্তু মাস তুমি যেখানেই থাকো সেটা সেমই থাকবে। 2 নম্বর হচ্ছে ইটস ভ্যালু ডাজ নট চেঞ্জ উইথ জি, জি এর সঙ্গে কোনো চেঞ্জ নেই। আর ওয়েট হচ্ছে ইটস ভ্যালু চেঞ্জেস উইথ জি, জি এর সঙ্গে চেঞ্জ হবে, কেন হবে আমরা দেখলাম। 3 নম্বর হচ্ছে ইটস ভ্যালু ক্যান নেভার বি জিরো ফর এনি ম্যাটেরিয়াল পার্টিকেল। তাহলে আমরা এখন বর্তমানে কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স বা নিউটনের মেকানিক্সই প্রায় পড়ছি, এবং সালটা প্রায় 1700 সালের কাছাকাছি। তো এখনও আমরা মাসলেস পার্টিকেল, যেটা আমরা মডার্ন বা একবিংশ শতাব্দীর কাছাকাছি বা বিংশ শতাব্দীর কাছাকাছিতে জানতে পারি, সেসব কিন্তু মোটামুটি এর আওতায় এখন আসছে না। তাই আমরা মোটামুটি এখানে বলতে পারি ইটস ভ্যালু ক্যান নেভার বি জিরো ফর এনি ম্যাটেরিয়াল পার্টিকেল। আর অ্যাট ইনফিনিটি অ্যান্ড অ্যাট দ্য সেন্টার অফ আর্থ ইটস ভ্যালু ইজ জিরো, কারণ জি ইনফিনিটিতেও জিরো হয়, কারণ 1/r² আছে, আর এর ভ্যালু যদি ইনফিনিটি হয় বা ইনফাইনাইট ডিস্টেন্স থাকে, তাহলে সেক্ষেত্রেও আমরা জি এর ভ্যালু আমরা জিরো পাই, এবং সেন্টারে তো জিরো হয়। তাহলে জি যেখানে জিরো সেখানে ওয়েট জিরো হয়ে যাবে, কারণ ডাব্লিউ সমান আমরা কি জানি, এম ইন্টু জি। তাহলে ভর ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, এটা একটি স্কেলার কোয়ান্টিটি। আর ওজন হচ্ছে ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, কারণ এই ডাইরেকশনের উপর নির্ভর করে। নেক্সট হচ্ছে ইটস ইউনিট ইজ কিলোগ্রাম, আর ওজনের ইউনিট হচ্ছে নিউটন। ঠিক আছে, নেক্সট আমরা দেখি যে ইনার্শিয়াল মাস বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, আমরা ইনার্শিয়াল মাস বলতে কি বুঝি। ওকে, তাহলে ইনার্শিয়াল মাস বলতে আমরা কি বুঝি, যে ইট ইজ দ্য মাস অফ এ ম্যাটেরিয়াল অফ দ্য বডি হুইচ মেজার্স ইটস ইনার্শিয়া। তাহলে ইনার্শিয়া বা জড়তা সম্পর্কে অলরেডি আমরা প্রথমের দিকে পড়েছি, তোমরা যদি সে সম্পর্কে জানতে চাও তাহলে প্রথমের ভিডিওগুলো দেখতে পারো। ওকে, তাহলে ইট ইজ দ্য মাস অফ এ ম্যাটেরিয়াল অফ দ্য বডি হুইচ মেজার্স ইটস ইনার্শিয়া, অর্থাৎ মাস যার যত বেশি হবে তার জড়তা তত বেশি হবে। তাহলে আমরা এক কথায় বলতে পারি, বা প্রায় একটু উল্টোভাবে বলতে পারি, যে যার ইনার্শিয়া যত বেশি তার মাস বা ভর তত বেশি। তাহলে নিউটনসের সেকেন্ড ল থেকে আমরা কি জানি, এফ সমান সমান এম এ। তাহলে মাসকে আমরা লিখতে পারি, বা ইনার্শিয়াল মাসকে আমরা লিখতে পারি এফ বাই এ। ইনার্শিয়াল মাস আমরা এম আই করে লিখছি, প্রপোর্শনাল টু কোয়ান্টিটি অফ ম্যাটার। তাহলে মাস, ইনার্শিয়াল মাস কে আমরা কিভাবে বলতে পারি, যে কোনো ম্যাটার কি কত পরিমাণে আছে কিছুর মধ্যে। তাহলে ইনার্শিয়াল মাসের উপর গ্র্যাভিটি হ্যাজ নো ইফেক্ট অন ইনার্শিয়াল মাস। তো ইনার্শিয়াল মাসের উপর গ্র্যাভিটি কিছু কোনো প্রভাব থাকে না। 2 নম্বর হচ্ছে ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ সাইজ, শেপ, টেম্পারেচার অফ দ্য বডি। তাহলে ইনার্শিয়াল মাস কোনো বস্তুর যে আকার আকৃতি বা টেম্পারেচারের উপর নির্ভর করে না। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তীতে যখন একটু আরও ডিটেলসে আলোচনা করব ইনার্শিয়াল মাস, গ্র্যাভিটেশনাল মাস কি হয়, তখন দেখতে হবে যে গ্র্যাভিটি থাকার দরুন কোনো বস্তুর উপর যে কোনো বস্তুর অভিকর্ষ ত্বরণ সৃষ্টি হচ্ছে। অর্থাৎ এখানে একটা ছোট্ট কথা বলা যেতে পারে, যে ইনার্শিয়াল মাস মানে অ্যাকচুয়ালি কিন্তু বস্তুর মধ্যে কতটা ম্যাটার আছে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এখানে আমরা দেখি যে গ্র্যাভিটেশনাল মাস কাকে বলে। ইট ইজ দ্য মাস অফ দ্য ম্যাটেরিয়াল অফ এ বডি হুইচ ডিটারমাইন্স দ্য গ্র্যাভিটেশনাল পুল অ্যাক্টিং আপন ইট। তাহলে গ্র্যাভিটেশনাল পুলের দরুন বা গ্র্যাভিটেশনাল ফোর্সের দরুন কোনো বস্তুর উপর, কোনো বস্তুর যে ভর
সেটাকে আমরা গ্র্যাভিটেশনাল মাস বলি। তাহলে গ্র্যাভিটেশনাল পুল অফ এ বডি কেমন হবে? এফ জি সমান জি এম জি বাই আর স্কোয়ার। এই এমটা হচ্ছে কোনো বস্তু যেটা ধরে টানছে, ঠিক আছে? তাহলে কেমন হতে পারে দেখো, গ্র্যাভিটেশনাল মাস স্মল এম জি সমান এফ জি বাই জি এম বাই আর স্কোয়ার। আর ইনার্শিয়াল মাস মানে হচ্ছে কোনো বস্তুর ওপর এক্সার্টেড বাই তার অ্যাসিলেশন। কোনো বস্তুর ওপর তুমি যখন ফোর্স দিচ্ছ তার দরুন যে অ্যাসিলেশন হচ্ছে তাদের রেশিওকে আমরা ইনার্শিয়াল মাস বলছি। তাহলে গ্র্যাভিটেশনাল মাস এবং ইনার্শিয়াল মাসের মধ্যে বেসিক পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি। গ্র্যাভিটির দরুন সৃষ্টি হচ্ছে গ্র্যাভিটেশনাল মাসের, আর ইনার্শিয়ার দরুন সৃষ্টি হচ্ছে ইনার্শিয়াল মাসের। ওকে, তোমরা এই ছবি দুটো লক্ষ্য করলেও দেখতে পাবে। যেটা হচ্ছে আমাদের জি, এই জিটা কি, যার আন্ডারে আছে, যে বড় বস্তুটির আন্ডারে পড়ছে। তাহলে এই জি এর দরুন আমার গ্র্যাভিটেশনাল মাসের সৃষ্টি হচ্ছে। কিন্তু ইনার্শিয়া হচ্ছে যদি আমার কোনো বস্তুর মধ্যে কতটা ম্যাটেরিয়াল আছে তার দরুন আমরা ইনার্শিয়াল মাস পাচ্ছি, এবং এই ইনার্শিয়ার জন্য যে মাসের সৃষ্টি হচ্ছে তাকে আমরা ইনার্শিয়াল মাস বলছি। ওকে, তাহলে এখানে একটা আমরা নোট নিচ্ছি যে স্প্রিং ব্যালেন্স মেজার্স গ্র্যাভিটেশনাল মাস অ্যান্ড ফিজিক্যাল ব্যালেন্স মেজার ইনার্শিয়াল মাস। ওকে, স্প্রিং ব্যালেন্স মানে কি, যখন স্প্রিং এইভাবে ঘুরতে ঘুরতে কোনো বস্তুর উপর পড়ছে, তাহলে এটা যখন ব্যালেন্সিং হচ্ছে তখন গ্র্যাভিটেশনাল মাসের দরুন হচ্ছে। আর ফিজিক্যাল ব্যালেন্স মানে হচ্ছে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে ব্যালেন্স হয় তখন তাকে আমরা ইনার্শিয়াল ব্যালেন্স বলি। এবার আমরা জানবো যে গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে। তাহলে কোনো আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো যে ধরে নাও একটা এম ভরে কোনো একটা বস্তু আছে, ক্যাপিটাল এম। সে বস্তুটি একটি ছোট হাতের এম ভরের বস্তুর ওপর বল প্রয়োগ করছে এবং এদের মধ্যেকার ডিস্টেন্স হচ্ছে স্মল আর। তাহলে এই ক্যাপিটাল এম বস্তুটি কতটা ডিস্টেন্স অনুযায়ী বা দূরত্ব পর্যন্ত ছোট ভরের বস্তুটিকে আকর্ষণ করতে পারবে তার উপর ডিপেন্ড করে আমরা তার গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্রকে সম্পর্কে জানতে পারি। অর্থাৎ ধরে নাও যে এম ভরের বস্তুটি সত্যি 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 আরও বেশি দূরে চলে গেল, তাহলে একটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর নিশ্চয়ই এম ভরের বস্তুটি তাকে আকর্ষণ করতে পারবে না। ওকে, তাহলে দ্য স্পেস সারাউন্ডিং এ ম্যাটেরিয়াল বডি ইন হুইচ গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন ক্যান বি এক্সপিরিয়েন্স ইজ কল্ড ইটস গ্র্যাভিটেশনাল ফিল্ড। নেক্সট হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কাকে আমরা বলি। তাহলে আমরা দেখি যে কোনো একটি একক ভরের বস্তুর ওপর কোনো একটি বড় বস্তু যে বল দ্বারা আকর্ষণ করে তাকে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স বলি, এবং সেই গ্র্যাভিটেশনাল ফোর্স পার ইউনিট মাস যেটা হয় বা একক ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করে তাকে আমরা তার গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বলি। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলি আমরা দেখি না আরেকবার। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সপিরিয়েন্সড বাই এ ইউনিট মাস placed at any point in the gravitational field of a body. তাহলে আমরা ধরছি যে let a test mass small m at a point in a gravitational field experiences a force capital F. তাহলে ছোট ভরের একটা m আছে, একটা বড় ভরের মাস ক্যাপিটাল M আছে, যেটাকে আমরা বলছি সোর্স মাস, এটাকে আমরা বলছি টেস্ট মাস। তাহলে এদের মধ্যেকার দূরত্ব স্মল আর ছোট ভরের বস্তুটিকে ধরে নিচ্ছি ক্যাপিটাল এফ মহাকর্ষীয় বল দ্বারা ও টানছে। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ক্যাপিটাল আই সমান এফ বাই এম। তাহলে আই সমান আমরা কি লিখতে পারি, এফ এর যা ভ্যালু বসিয়ে দিতে পারি জি এম এম বাই আর স্কোয়ার। ওকে, আর নিচে ছিল আমার ছোট হাতের এম। তাহলে এই দুটো কাটাকুটি করে আই সমান জি এম বাই আর স্কোয়ার, বা ভেক্টরের ফর্মে আই সমান সমান মাইনাস জি এম বাই আর স্কোয়ার আর একক ভেক্টর, যেহেতু আমার ডাইরেকশনটা সেন্টারের দিকে আছে। তাহলে এসআই ইউনিট আমরা এখানে লিখতে পারি এন বাই কেজি বা নিউটন পার কেজি অর এম বাই সেকেন্ড স্কোয়ার, এবং এখান থেকে খুব সহজে ডাইমেনশন আমরা বের করে নিতে পারি। তাহলে এখানে আমরা একটা নোট নিতে পারি। ওকে,
It is a vector quantity and is always directed towards the center of gravity of a body whose gravitational field is considered. 2 নম্বর হচ্ছে as a definition I সমান F by M or F সমান small m into I. So force on a point mass is multiplication of intensity of a body and a mass of the point mass. আমরা এই ফর্মুলা থেকে খুব সহজে দেখতে পাচ্ছি, কারণ m সমান সমান আমরা দেখতে পাচ্ছি small m into I. 3 নম্বর হচ্ছে the intensity of gravitational field is 0 at infinity. তাহলে r যখন ইনফিনিটি হবে তখন তার ইন্টেন্সিটি 0 হয়ে যাবে, কারণ I এর সঙ্গে r এর সম্পর্ক ইনভার্সলি প্রপোর্শনাল। ওকে। 4 নম্বর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড intensity due to different point masses can be calculated by a vector sum of different intensity. তাহলে আগেও আমরা দেখলাম যে সুপারপজিশন প্রিন্সিপাল অফ গ্র্যাভিটেশন, এখানে আমরা দেখছি সুপারপজিশন প্রিন্সিপাল অফ ইন্টেন্সিটি, যেটা I ক্যাপিটাল I নেট সমান I1 প্লাস I2 প্লাস ডট 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 IN। 5 নম্বর হচ্ছে অ্যাজ I সমান GM বাই R স্কোয়ার অ্যান্ড অলসো G সমান GM বাই R স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি যে ইন্টেন্সিটি সমান সমান অভিকর্ষ ত্বরণ। Thus the intensity of a gravitational field at a point in the field is equal to the acceleration of the test mass placed at that point. Okay. Next আমরা দেখব যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ফর এ ডিফারেন্ট বডিজ কি হয়। প্রথমে আমরা একটা বডি নিলাম ইউনিফর্ম সলিড স্ফিয়ার এবং স্ফেরিক্যাল সেল। তাহলে সলিড স্ফিয়ার মানে কি? পূর্ণ গোলক বা নিরেট গোলক। স্ফেরিক্যাল সেল মানে হচ্ছে ফাঁপা গোলক। তাহলে আমরা খুব সহজেই দেখতে পাবো যে আউটসাইড অফ দ্য স্ফিয়ার, অর্থাৎ স্ফিয়ারের রেডিয়াস যদি ক্যাপিটাল R হয় এবং আমার ফিল্ড পয়েন্টটা যদি স্মল r হয়, তাহলে ইন্টেন্সিটি কী হবে? I সমান GM বাই R স্কোয়ার। সারফেসে কী হবে? I সমান GM বাই ক্যাপিটাল R স্কোয়ার। এবং ইনসাইডে কী হবে? I সমান সমান GM স্মল r বাই R কিউব। সিমিলারলি আমরা যদি স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে দেখি, তাহলে ইন্টেন্সিটি আউটসাইড কী হবে? I সমান GM বাই R স্কোয়ার। অন দ্য সারফেস কী হবে? I সমান সমান GM বাই R স্কোয়ার। এবং ভিতরে কী হবে? I সমান সমান 0। আমরা দেখতেই পাচ্ছি এরকম একটা নিরেট সুষম গোলক আছে এবং এটি একটা সেল আছে, অর্থাৎ ভিতরে কোনো আর মাস নেই। তাহলে মাস ভিতরে যদি না থাকে, তাহলে সেখানে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি তো 0ই হবে, তাই না? তাহলে গ্রাফটাও আমরা যদি দেখি ডিস্ট্যান্সের সঙ্গে ইন্টেন্সিটি কীভাবে চেঞ্জ হচ্ছে, সেন্টার থেকে বাড়ছে 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 আর বাড়ছে, সারফেসেস হচ্ছে ম্যাক্সিমাম, তারপর আবার সারফেসের বাইরে যত যাচ্ছে ওর ইন্টেন্সিটি কমে যাচ্ছে। এখানে নিরেট সেলের ক্ষেত্রে কি হচ্ছে? সেন্টার থেকে সারফেস পর্যন্ত 0, অর্থাৎ কিছু নেই, সারফেসে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তারপর সারফেস থেকে আরও কমতে কমতে চলে যাচ্ছে। তাহলে তোমরা এগুলো এই দুটো বাড়িতেও বসে বসেও বের করতে পারবে খুব সহজেই কিভাবে এই ফর্মুলাগুলো এখানে আসছে। খুবই সহজ। তোমরা পাচ্ছ কি না কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা আসি যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল কাকে বলে, বা মহাকর্ষীয় বিভব কাকে বলে। তাহলে আমরা জানি যে অসীম দূর থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। আর একবার বলি যে অসীম দূর থেকে একক ভরের কোনো বস্তুকে যদি মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। হচ্ছে অর্থাৎ আমরা মহাকর্ষীয় বিভবকে এখানে কি করে আসছে, অর্থাৎ এর গাণিতিক ফর্মুলা কি সেটা এখানে জানবো। তাহলে আমরা দেখি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান in bringing a body of unit mass from infinite to that point without acceleration. তাহলে আমরা পোটেনশিয়ালকে ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করি।
তাহলে ভি সমান সমান ডাব্লিউ বাই এম, কারণ ওয়ার্ক ডান বলছি পার ইউনিট বা ইউনিট মাসকে। তাহলে কোথা থেকে আনছি? ইনফিনিটি থেকে। কোন বিন্দুতে? সাপোজ কোনো একটা বিন্দু স্মল আর। ওকে, তাহলে ধরে নাও এখানে আমার একটা ক্যাপিটাল এম আছে, একটা একক ভরের বস্তু এখানে আছে স্মল এম। তাকে আমরা ইনফিনিটি থেকে এই যে ডিস্টেন্স, এই আর ডিস্টেন্সে নিয়ে আসতে চাইছি। ওকে, মানে ইনফিনিটি থেকে ঠেলতে ঠেলতে এখানে নিয়ে আসতে চাইছি। ডট 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 ডট। ওকে, তাহলে ওয়ার্ক ডান কত হবে? আমরা ছোট্ট চেঞ্জের জন্য ধরে নিলাম এটা আমার ডিআর। তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বাই এম। তাহলে ইনফিনিটি থেকে আর এ আর, তাহলে এখানে আমরা এফ এর ভ্যালু আমরা বসাতে পারি জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু ডি। ডট প্রোডাক্টটা উঠে যাচ্ছে কারণ এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ওকে, তাহলে এর ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে জি এম সমান ইনফিনিটি টু আর 1 বাই আর স্কোয়ার। তাহলে সামনের একটা নেগেটিভ আর এই সামনের একটা নেগেটিভ কেটে যাচ্ছে। তাহলে ভি সমান সমান আমরা পাচ্ছি নেগেটিভ অফ জি এম বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এই ঋণাত্মক চিহ্ন যেটা আসছে সেটা কি ফিজিক্যাল সিগনিফিক্যান্স ব্যাখ্যা করে? এই চিহ্ন দ্বারা আমরা বুঝতে পারি যে বাহ্যিক কোনো বল বা শক্তি দ্বারা কাজ সম্পন্ন হয়নি, মহাকর্ষীয় বলেই কাজটি সম্পন্ন করেছে। আবার বলি যে এই যে নেগেটিভ সাইন থেকে আমরা কি বুঝতে পারি যে বাহ্যিক কোনো বল বা শক্তি দ্বারা কাজ সম্পন্ন হয়নি, মহাকর্ষীয় বলেই এই বস্তুটিকে ইনফাইনাইট থেকে এখানে এনেছে। তাহলে এখন আমরা দেখি যে অ্যাট আর সমান সমান ইনফিনিটিতে কী হয়? ভি সমান 0 পাই, যেটা ভি এর হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ হেন্স দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ইজ এ ম্যাক্সিমাম অ্যাট ইনফাইনাইট। ওকে, 2 নম্বর হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল যে স্কেলার রাশি। 3 নম্বর হচ্ছে এর ইউনিট হচ্ছে জুল পার কেজি। ওকে, ডাইমেনশন হচ্ছে এম এল টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার -2। এখানে আমরা দেখি নোট নিকট 1 নম্বর, ফ্রম ভি সমান আই ডট ডিআর, আই সমান মাইনাস ডিভি ডিআর, দ্যাট ইজ দ্য নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। Here negative sign indicates that the direction of the gravitational field intensity is in the direction of the decreasing potential. ওকে, নেগেটিভ সাইন থেকে আমরা এটাও বুঝতে পারি, অন্যভাবে বলতে পারি এটা যে দ্য ডাইরেকশন অফ দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ইজ ইন দ্য ডাইরেকশন অফ দ্য ডিক্রিজিং পোটেনশিয়াল, অর্থাৎ পোটেনশিয়াল যেদিকে কমছে সেদিকে গ্র্যাভিটেশনাল ফিল্ড এর ইন্টেন্সিটি বাড়ছে। 2 নম্বর হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিফারেন্স। আমরা অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিফারেন্সটাই মেজার করি। তাহলে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ওয়ার্ক ডান টু এ ইউনিট মাস ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট ইন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে ধরে নিচ্ছি আমরা একটা বি পয়েন্ট থেকে কোনো একটি এককভাবে বস্তুকে এ পয়েন্টে নিয়ে আসছি। তাহলে ভিবি মাইনাস ভি এর সমান ডাব্লিউ এ ভি বাই এম বা মাইনাস জি এম বাই 1 বাই আর বি মাইনাস 1 বাই আর এ, কারণ অলরেডি আমরা জানি যে আর এর সঙ্গে কীভাবে ভ্যারি করে। তাহলে দুটো পয়েন্টের এ বির মধ্যে ডিফারেন্স থেকেই আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বা ডিফারেন্স ডিফাইন করতে পারি। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিউ টু এ নাম্বার অফ পার্টিকেল ইজ গিভেন বাই এ স্কেলার এডিশন অফ অল দ্য পোটেনশিয়ালস। কেমন করে? ধরে নাও কোনো একটা বস্তুর ওপর অন্যান্য বস্তুর দরুন কী কী পোটেনশিয়াল হচ্ছে। ধরলাম আমরা ভি1 ভি2 এনখানা পার্টিকেলের জন্য ভিএন হচ্ছে, তাহলে ভি সমান সমান আমরা লিখতে পারি ভি1 প্লাস ভি2 প্লাস ডট 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 ভিএন, আর ভি সমান সমান মাইনাস জি এম আই বাই আর আই, যেখানে আর রান করছে 1 থেকে n পর্যন্ত। তাহলে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিউ টু ডিফারেন্ট বডিজ এখানে একটা এক্সাম্পল নিই। ইউনিফর্ম সলিড স্ফিয়ারের জন্য কী হবে এবং স্ফেরিক্যাল সেলের জন্য কী হবে। তাহলে আউটসাইড দ্য সারফেস
of a uniform solid sphere v সমান সমান minus gm by small r on the surface v সমান সমান minus gm by r এবং inside the surface হচ্ছে v সমান সমান minus gm by 2r into 3 minus small r by capital R তার হোল স্কয়ার। স্ফেরিক্যাল সেলের আউটসাইডে কি হচ্ছে v সমান সমান minus gm by r on the surface r সমান সমান r যখন তখন কি হচ্ছে v সমান minus gm by r inside the surface v সমান minus gm by r। এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি বা ফিল্ডের ক্ষেত্রে কিন্তু আমরা ভিতরে পাইনি, ফিল্ড পাইনি, কিন্তু এখানে আমরা বিভব পাচ্ছি। ওকে, তাহলে সেন্টারে আমরা কি দেখব v সমান সমান -3/2 gm by r যেটা v max বলছি, এবং v সেন্টারে স্ফিয়ারের ক্ষেত্রে সারফেসের কত গুণ হচ্ছে সেটা আমরা এই ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি, v সেন্টার সমান 3/2 v সারফেস। এর গ্রাফ যদি আমরা আঁকি তাহলে দেখতে পাবো যে আস্তে আস্তে সেন্টার থেকে যত সারফেসের দিকে যাচ্ছি তত পোটেনশিয়াল আস্তে আস্তে বাড়ছে। ওকে, ডিস্টেন্স দেখো, ডিস্টেন্স বেশি, আস্তে আস্তে কমছে, সারফেসে এসে তার কত গুণ হচ্ছে সেন্টার থেকে 3/2 গুণ, তাই না? উল্টোটা আমরা দেখি যে সেন্টার থেকে এটা ও হচ্ছে আমার সেন্টার, সেন্টার থেকে যত সারফেসের দিকে যাচ্ছে একই রকম থাকছে, এবং সেন্টার থেকে যত উপরের দিকে আস্তে আস্তে উঠছে আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, যেহেতু এটা নেগেটিভে আছে তার মানে বাড়ছে, তাই না? এখান থেকে নিচের দিকে আছে মানে এটা নেগেটিভ অ্যাক্সিস, মানে এখানে যত উপরের দিকে যাবে আস্তে আস্তে তত বাড়বে। ওকে, নেক্সট আমরা দেখি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। তাহলে অলরেডি আমরা উপরে দেখলাম যে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিফারেন্স কীভাবে করে, দুটি পয়েন্টের মধ্যে আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল ডিফারেন্স দেখলাম। তাহলে এখানে the gravitational potential energy of a body at a point is defined as the amount of work done in bringing the body from infinite to that point against the gravitational force। তাহলে কোনো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে বা কোনো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কোনো একটি একক ভরের বস্তুকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, কার বিরুদ্ধে? গ্র্যাভিটেশনাল ফোর্সের বিরুদ্ধে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? গ্র্যাভিটেশনাল, এটাকে আমরা ক্যাপিটাল ইউ দিয়ে ডিনোট করতে পারি, ইউ সমান সমান ডাব্লিউ ইনফিনিটি টু আর জিএমএম বাই এক্স স্কোয়ার ডিএক্স। ধরলাম আমরা স্মল ডিস্টেন্স ডিএক্স পর্যন্ত নিয়ে আসছি। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস জিএমএম বাই 1/x ইনফিনিটি টু, আলটিমেটলি আর ডিস্টেন্স পর্যন্ত নিয়ে আসতে চাইছি, ছোট্ট একটু ডিস্টেন্স আনার জন্য এটা হচ্ছে আমার ফোর্স, ওয়ার্ক ডান ওপরের পার্টটা। তাহলে আমরা ওখান থেকে স্মল আর রেডিয়াস পর্যন্ত নিয়ে আসতে চাইছি, তাহলে এই ক্ষেত্রে আমি জাস্ট এর আপার লিমিটটা চেঞ্জ করে দিলাম। তাহলে ইউ সমান সমান আমরা পাচ্ছি ডাব্লিউ সমান মাইনাস জি এম এম বাই আর। তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইজ অলওয়েজ নেগেটিভ ইন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড বিকজ দ্য ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। আমরা কি বলতে পারি আরও? Gravitational potential energy is a scalar quantity and SI unit of gravitational potential energy is joule and dimension of it is mL2 to the power -2। এখানে আমরা নোট নিতে পারি যে as the distance small r increases the gravitational potential energy becomes less negative, that is increases at r সমান সমান ইনফিনিটি, ইউ ম্যাক্স সমান 0। 2 নম্বর হচ্ছে ইফ এ বডি অফ মাস এম মুভ পজিশন r1 to r2 দেন চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইজ গিভেন বাই দিস। তাহলে ডেল্টা ইউ সমান আমরা কি লিখতে পারি? r1 to r2 gmm বাই এক্স স্কোয়ার ডিএক্স। ইন্টিগ্রেশন করার পর কি পাবো? মাইনাস gmm বাই 1/r2 মাইনাস 1/r1 বা ডেল্টা ইউ সমান gmm বাই 1/r1 মাইনাস 1/r2। তাহলে এখন আমরা দেখি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের মধ্যে সম্পর্ক কী। তাহলে ক্যাপিটাল ইউ সমান স্মল এম ইন্টু ভি, যদি এম ভরে একটি বস্তুকে
R1 থেকে R2-তে নিয়ে যায়। ঠিক আছে, কারণ এই সূত্রটি আগেই আমরা উপরে প্রমাণ করে দেখেছি। এবার আমরা দেখব এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ কাকে বলে। তাহলে পৃথিবীর পৃষ্ঠের ওপর থেকে যখন আমরা কোনো কিছু ছুঁড়ে দিই ওপরের দিকে লম্বভাবে, সেটা সার্টেন ডিস্টেন্স যাওয়ার পর বা কিছুটা ওপর যাওয়ার পর আবার ফিরে আসে। এইভাবে ছুটতে ছুটতে নির্দিষ্ট একটি বেগে যদি আমরা কোনো একটা বস্তুকে ছুঁড়ে দিই, তাহলে সে বস্তুটি কিন্তু আর পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে না। তাহলে সার্টেন হাইট পর্যন্ত আমরা দেখলাম গ্র্যাভিটেশন এর আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে পৃথিবী পৃষ্ঠের ওপরে কিছুটা দূরত্বতে বা পৃথিবী পৃষ্ঠের নিচে গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু শূন্য হয়ে যায়, অভিকর্ষজ ত্বরণ শূন্য হয়। এই জন্য আমরা যখন রকেট দেখি, রকেট একটা নির্দিষ্ট বেগ নিয়ে গিয়ে পৃথিবী পৃষ্ঠ থেকে বেরিয়ে যায়, আর ফিরে আসে না। ওকে, তাহলে যে বেগ নিয়ে কোনো বস্তু এই পৃথিবী পৃষ্ঠের থেকে ওপরে বেরিয়ে যায় বা গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে ছিটকে যায়, তাকে আমরা বলি মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। তাহলে দ্য মিনিমাম ভেলোসিটি উইথ হুইচ এ বডি মাস্ট বি প্রজেক্টেড আপ সো অ্যাজ টু এনেবল ইট টু জাস্ট ওভারকাম দ্য গ্র্যাভিটেশনাল পুল ইজ নোন অ্যাজ দ্য এসকেপ ভেলোসিটি। তাহলে দ্য ওয়ার্ক ডান টু ডিসপ্লেস এ বডি ফ্রম দ্য সারফেস অফ আর্থ টু ইনফিনিটি ইজ, আমরা কি লিখতে পারি, ডাব্লিউ সমান gmm/r। তাহলে এই পরিমাণ কাজ আমাকে করতে হবে, তাই না? এই ওয়ার্ক ডান gmm/r বা এই অভিকর্ষ যে বিভব, সেটাকে ওভারকাম করতে হবে। তাহলে দিস ওয়ার্ক রিকোয়ার্ড টু প্রজেক্ট দ্য বডি so as to escape the gravitational pull. Okay, this work provides an equal amount of kinetic energy to the body at the surface of the earth. তাহলে আমরা কোনো বস্তুকে যে গতিবেগ নিয়ে ছুটতে চাই, একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে ছুটব, যাতে এই যে অভিকর্ষজ বিভবটা বা মহাকর্ষীয় বিভবটা সেটাকে ও কেটে বেরিয়ে যেতে পারে। তাহলে এখানে সেই গতিশক্তিটা কত, 1/2 mv²। আমরা কোনো একটা বস্তুকে যদি ভি বেগে ছুড়ি, তাহলে তার গতিশক্তি হয় 1/2 mv²। আর এখানে অভিকর্ষজ বিভবটা কত, gmm/r। এটাও তো একটা ফোর্স, তাই না? তাহলে আমরা লিখতে পারি VE সমান √2g/r, যেখানে স্মল জি হচ্ছে gmm/r²। আরেকবার বলি, 1/2 mv² সমান gmm/r বা VE সমান √gmm/r। gmm/r কে আমরা স্মল জি দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে আমরা দেখে নিই যে কতটা এসকেপ ভেলোসিটির আমাদের প্রয়োজন। তাহলে ফর আর্থ জি সমান 9.8 মিটার/সেকেন্ড² এবং এর রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার। তাহলে ভি সমান মোর অর লেস আমরা বলতে পারি 11.2 কিলোমিটার/সেকেন্ড। এখানে মজার বিষয় হচ্ছে যে এসকেপ ভেলোসিটিতে কিন্তু কোনো মাস নেই, অর্থাৎ নো এম। তাহলে যে কোনো বস্তু, সে রকেট হোক, যে কোনো ভরের বস্তুর, সে রকেটই হোক, কোনো পাথর হোক বা কোনো কিছু হোক, তাকে যদি আমি 11.2 কিলোমিটার/সেকেন্ড বেগে ছোটাতে পারি বা ছুটতে পারি, তাহলে সে কিন্তু পৃথিবী পৃষ্ঠে আর ফিরে আসবে না। তাহলে আমরা এখানে নোট নিতে পারি, এসকেপ ভেলোসিটি ডাজ নট ডিপেন্ড অন মাস অফ দ্য বডি, অ্যাঙ্গেল অ্যান্ড ডাইরেকশন অফ দ্য প্রজেকশন। 2 নম্বর হচ্ছে অ্যাটমসফিয়ার অন মুন ইজ অ্যাবসেন্ট বিকজ রুট মিন স্কোয়ার ভেলোসিটি অফ গ্যাস পার্টিকেল ইজ গ্রেটার দেন দ্য এসকেপ ভেলোসিটি। তাহলে অনেক সময় প্রশ্ন আসে যে আমরা চাঁদে কেন বায়ুমণ্ডল দেখতে পাই না? কারণ চাঁদের বায়ুমণ্ডলে যেসব মলিকুল থাকে, তাদের গ্যাসের যে রুট মিন স্কোয়ার ভেলোসিটি বেগ, সেটা এসকেপ ভেলোসিটির থেকে অনেক বেশি। তাই ও চাঁদের যে মানে অ্যাটমসফিয়ার, সেটা সেই পার্টিকেলগুলোকে টেনে ধরে থাকতে পারে না, কারণ তার মুক্তিবেগ এর থেকে অনেক বেগে চলাফেরা করে। তাই ভূপৃষ্ঠের, চন্দ্রপৃষ্ঠের বাইরে ওরা ছিটকে যায়। এবার আমরা দেখি
কেপলারস ল অফ প্ল্যানেটারি মোশন বা কেপলারের যে গ্রহ সংক্রান্ত গ্রহের গতিবেগ সংক্রান্ত যে সূত্রগুলো সেগুলো কী ছিল। তাহলে ফার্স্ট হচ্ছে দ্য ল অফ অরবিটস, অর্থাৎ গ্রহের কক্ষপথের সূত্র। তাহলে এভরি প্ল্যানেট revolves around the sun in an elliptical orbits with sun at one of the focus. তাহলে প্রত্যেকটি গ্রহ সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে চলতে থাকে বা ঘুরতে থাকে এবং সেই সূর্য সেই ইলিপসের কোনো একটি ফোকাসে থাকে। আমরা জানি যে ইলিপস দেখতে এইরকম ধরনের হয়, ওকে, এবং তার দুটো ফোকাস বিন্দু থাকে। তো সূর্য যে কোনো একটা ফোকাস বিন্দুতে থাকবে এবং পৃথিবী বা যে কোনো গ্রহ তার চারপাশে ঘুরতে থাকে, ওকে। তাহলে ইলিপস বলতে আমরা দেখে নিই, when a particle moves with the respect to fixed points in a such a way that the sum of the distance from these 2 points is always constant, then the path of the particle is called ellipse. The 2 fixed points are called focus points. ওকে, তাহলে ইলিপস কাকে বলে আমরা জানলাম। 2 নম্বর হচ্ছে কেপলার্সের ল, দ্য ল অফ এরিয়া। The line joining the sun to the planet sweeps out equal areas in equal interval of time. অর্থাৎ ধরে নাও এই উপবৃত্তাকার পথে কোনো একটা গ্রহ ঘুরছে, সূর্য একটা যে কোনো ফোকাসে আছে, আগেই বললাম। তাহলে সে ফোকাস বিন্দু থেকে যে ম্যাক্সিমাম পয়েন্ট সেটাকে বলি আমরা আর ম্যাক্স, আর এই দিকের যে একটা পয়েন্ট সেটাকে আমরা বলি আর মিন, ওকে। তাহলে সূর্য সে গ্রহটি যখন একদম পৃথিবীর সূর্যের কাছাকাছি চলে আসবে, সাপোজ ধরে নাও পৃথিবী সূর্যের কাছাকাছি আসবে, তখন তার ভেলোসিটি ম্যাক্সিমাম হয়ে যাবে, এবং যখন দূরে যাবে তখন তার ভেলোসিটি মিনিমাম হবে। কেন? কারণ কোনো বৃত্তাকার পথে বা কোনো ক্লোজড অরবিটে যখন কেউ ঘোরে বা সেন্ট্রাল ফোর্স মোশন যেসব বস্তুর ক্ষেত্রে হয়, তার অ্যাঙ্গুলার মোমেন্টাম বা এল বা কৌণিক ভরবেগ সবসময় কনস্ট্যান্ট থাকে। অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম বা আমরা ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করি, সেটি ধ্রুবক থাকে। তাহলে এলকে আমরা কি করে লিখি বলতো? এল সমান সমান আর পি বা আর এম ভি। তাহলে এই মাসটা তো কনস্ট্যান্ট থাকছে, পৃথিবীর মাস। তাহলে আর আমরা দেখি, ধরে নাও এই পয়েন্টে পৃথিবী আসলো এ বিন্দুতে, তাহলে এর ডিস্টেন্সটা সূর্য থেকে কত? ছোট, যেটাকে আমরা আর মিন বলছি। তাহলে এর যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম আমাদের সেম রাখতে হয়, তাহলে ভেলোসিটি মাস্ট বি কী হবে? বেশি। বোঝা গেল? আবার ধরে নাও এখান থেকে সূর্য থেকে বি পয়েন্টের দূরত্ব হচ্ছে আর ম্যাক্স, এটা বড়। তাহলে এর এই পয়েন্টে যদি ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা কনস্ট্যান্ট রাখতে চাই, তাহলে তার ভেলোসিটিকে কী করতে হবে? নিশ্চয়ই মিনিমাম হতে হবে, তবেই তো ওদের গুণফল দুটো মিলে কনস্ট্যান্ট হবে, তাই না? ধরে নাও এখানে আর মিন মানে হচ্ছে 10, তাহলে ভি ম্যাক্স আমাকে হতে হবে প্রায় কথার কথা 20, তাহলে 200 হলো। যদি আমরা এল 200 চাই, 200তেই রাখতে চাই। এবার এই ক্ষেত্রে বি বিন্দুতে ধরে নাও আমার আর ম্যাক্স হচ্ছে কথার কথা 20, তাহলে ভি মিন আমাকে 10 হতে হবে, তবেই তো এদের গুণফল সমান সমান 200 হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে এই বিন্দুতে এল 200, এই বিন্দুতে এল 200, ওকে। এবার কথা হচ্ছে যে ল অফ এরিয়া কি বলছে? দ্য লাইন জয়নিং দ্য সান টু দ্য প্ল্যানেট সুইপস আউট ইকুয়াল এরিয়াস ইন ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। তাহলে ধরে নিচ্ছি আমাদের পৃথিবী এইটুকু এরিয়া আসতে, অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুতে এইটুকু এরিয়া আসতে ওর টাইম লাগলো t1। তাহলে এই t1 সময় যে এরিয়া ও যাবে আর একটা অপর জায়গায়, ধরে নিলাম যে পৃথিবীর এইখান থেকে এই পয়েন্টে আসতে এইটুকু এরিয়া কভার করতে টাইম লাগলো t2,
তাহলে এই দুটো ভ্যালু অর্থাৎ T1 সমান সমান T2 হবে, এটা আমাকে বলছে দ্য ল অফ এরিয়া। বা উল্টো হয় বলতে পারি যে এই T1 T2 টাইমে ও সেম এরিয়া কভার করবে। তাহলে কী করে হচ্ছে সেটা আমরা দেখি। অ্যাকর্ডিং টু দিস ল দ্য প্ল্যানেট উইল মুভ স্লোলি হোয়েন ইট ইজ ফার্দেস্ট ফ্রম দ্য সান অ্যান্ড মুভ র্যাপিডলি হোয়েন ইট ইজ নিয়ারেস্ট টু দ্য সান। তাহলে এরিয়া আমরা কী করে বের করতে পারি, এরিয়া কভার্ড বাই এ প্ল্যানেট ইন শর্ট ইন্টারভ্যাল অফ টাইম। ধরে নিচ্ছি এটা আমরা ডি এ, ছোট্ট একটা এরিয়া ডি এ সমান আমরা কী লিখি, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, অর্থাৎ হাফ ভূমি ইন্টু উচ্চতা। এটা যদি আমাদের ট্রায়াঙ্গেল হয় প্রায় একটা, এই ডিস্টেন্সটাকে আমি প্রায় ধরে নিলাম এটা আমাদের স্ট্রেট লাইন, তাহলে এটা হচ্ছে এই পোর্শনটা ডিএ, সরি ওকে। তাহলে এই এরিয়াটা কত হবে, হাফ ইন্টু ভূমি এটা এই পোর্শনটা ইন্টু উচ্চতা এই পোর্শনটা। তাহলে বেস কত হবে, এটা ভি বেগে যাচ্ছে, আর ধরে নিচ্ছি এটা ডিটি টাইমে যাচ্ছে, তাহলে হাফ ইন্টু ভি ইন্টু ডিটি ইন্টু তার হাইট হচ্ছে এখান থেকে রেডিয়াস স্মলার। তাহলে আমরা এখানে লিখতে পারি ডিএ সমান হাফ ভি ডিটি ইন্টু আর। এবার তার রেড বলেছে, তাহলে ডিএ বাই ডিটি সমান হাফ ইন্টু আর ইন্টু ভি। তাহলে আর ভিতে অলরেডি আমরা জানি যে অ্যাঙ্গুলার মোমেন্টামের টার্মসে লিখতে পারি, এর সঙ্গে যদি মাস গুণ করি তাহলে সেটা কনস্ট্যান্ট হয়, তাহলে নিশ্চয়ই সেই এরিয়াটা কনস্ট্যান্ট হবে। ওকে, হেন্স দ্য এরিয়াল স্পিড অফ এ প্ল্যানেট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। নোট, এখানে এক নম্বর নোট দিয়েছে ইন প্ল্যানেটারি মোশন হাফ আর ভি সমান কনস্ট্যান্ট, বা হাফ এম আর ভি বাই এম সমান কনস্ট্যান্ট, বা এম আর ভি সমান আমরা জানি অ্যাঙ্গুলার মোমেন্টাম এল বাই 2m সমান কনস্ট্যান্ট, or L সমান কনস্ট্যান্ট। So in planetary motions angular momentum of the planet is always constant. 2 নম্বর হচ্ছে apply conservation of angular momentum between points A and B, LA সমান LV or M Vmax R min সমান M Vmin R max or Vmax R min সমান Vmin R max, already we discussed. 3 নম্বর হচ্ছে থার্ড ল অফ কেপলারস প্ল্যানেটারি মোশন, দ্য ল অফ পিরিয়ডস। ওকে, অর্থাৎ সময়ের সূত্র। দ্য স্কোয়ার অফ দ্য টাইম পিরিয়ড অফ রিভলিউশন অফ এনি প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কিউব অফ দ্য সেমি মেজর অ্যাক্সিস অফ দ্য অরবিট। তাহলে এখানে আমরা সেমি মেজর অ্যাক্সিসটা ধরছি স্মল আর। তাহলে আমরা ইলিপসের 2 ধরনের অ্যাক্সিস পাই, একটাকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস, এটাকে আমরা বলি সেমি মেজর অ্যাক্সিস, আর উপরেরটাকে আমরা বলি সেমি মাইনর অ্যাক্সিস। ওকে, তাহলে আমরা মোটামুটি এখান থেকে বলতে পারি যে সেমি মেজর অ্যাক্সিস যদি আর আর হিসাবে লিখতে পারি তাহলে তার টাইম পিরিয়ড হবে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউ, অর টি স্কোয়ার সমান কে এস আর কিউ, কারণ এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ছিল, সেটা কে এস বা কে প্লাস কনস্ট্যান্ট দিয়ে ওটাকে তুলে ফেললাম, বা এই কে প্লাস কনস্ট্যান্টটাকে ডেরিভেশন করে এইভাবে কে সমান সমান 4 পাই স্কোয়ার বাই জি এম এস। এম এস হচ্ছে মাস অফ দ্য সান। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে টাইম পিরিয়ড টি সমান সমান আর থার্ড 3/2, অর্থাৎ পৃথিবীর রেডিয়াস আমরা জানি, পৃথিবীর রেডিয়াস কত বলো, 6400, এ 3/2 করে দেখো কত হচ্ছে এর টাইম পিরিয়ড। ওকে, এবার তাহলে আমরা যেহেতু কেপলারের 3টি ল পেয়ে গেছি, এখান থেকে আমরা স্যাটেলাইটের মোশন আমরা জানতে পারবো। তো স্যাটেলাইট মানে কি, কিছু আমরা যেগুলো বলি উপগ্রহ, অর্থাৎ পৃথিবীপৃষ্ঠ থেকে আমরা যে উপগ্রহগুলোকে রকেটের মাধ্যমে পাঠাই, যেগুলো আমাদের আবহাওয়া বা ব্রডকাস্টিং সিস্টেম চালানোর জন্য কাজে লাগে, সেগুলোকে আমরা স্যাটেলাইট বলে থাকি। তাহলে আমরা দেখি যে অরবিটাল ভেলোসিটি অফ এ স্যাটেলাইট কী হবে।
তো ধরে নিলাম যে পৃথিবী পৃষ্ঠর থেকে প্রায় স্মল এইচ দূরত্বে একটা স্যাটেলাইটকে লঞ্চ করা হলো। পৃথিবীর রেডিয়াস হচ্ছে স্মল আর, এই ক্যাপিটাল আর, আর স্মল আর মানে হচ্ছে টোটাল এর ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ। আর স্যাটেলাইটটা ভি বেগে ঘুরছে। তাহলে এই স্যাটেলাইট অফ মাস স্মল এম মুভিং ইন এ orbit of radius small r with speed capital V, then required centripetal force is provided by the gravitation. তাহলে গ্র্যাভিটেশনের জন্য ও সেন্ট্রিপিটাল ফোর্স বা ঘোরার জন্য যে বল সেটা পাই। তাহলে এফসি সমান সমান এফজি, এফসি মানে আমরা জানি এম ভি স্কোয়ার বাই স্মল আর সমান এফজি সমান আমরা জানি জিএমএম বাই আর স্কোয়ার। তাহলে ভি সমান আমরা দেখতে পাচ্ছি জিএম বাই স্মল আর। ওকে, যেখানে স্মল আর সমান হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ। তাহলে ফর এ স্যাটেলাইট ভেরি ক্লোজ টু দ্য আর্থ সারফেস, অর্থাৎ এইচ ভেরি ভেরি লেস দ্যান আর, স্মল আর সমান সমান প্রায় আর। তাহলে এখানে আমরা মোটামুটি স্যাটেলাইটের স্পিড কত পাবো, ভি সমান সমান জিএম বাই আর। যদি আমরা জি এর ভ্যালু বসাই এবং পৃথিবীর রেডিয়াস বসাই অর্থাৎ 6400 কিমি, তাহলে প্রায় দেখতে পাবো 8 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এখানে আমরা নোট নিতে পারি, the orbital velocity is independent of the mass of the orbital body, অর্থাৎ স্যাটেলাইটের মাস কত হচ্ছে তার উপর ডিপেন্ড করে না। 2 নম্বর হচ্ছে orbital velocity depends on the mass of the planet, radius of the orbit and g at the planet and density of the planet, অলরেডি আমরা দেখতে পেলাম। 3 নম্বর হচ্ছে for a given planet v proportional to 1/√r, that is greater the radius of the orbit, lesser will be the orbital velocity of the satellite, কারণ আর এর সঙ্গে স্কোয়ার রুট অফ ইনভার্সলি প্রপোর্শনাল আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা কোনো স্যাটেলাইটে যে টাইম পিরিয়ড সেটা কী করে ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমরা দেখি, ইট ইজ দ্য টাইম টেকেন বাই স্যাটেলাইট টু গো ওয়ান্স অ্যারাউন্ড দ্য সান, আর্থ। তাহলে আর্থের চারপাশে একটা স্যাটেলাইট পুরো ঘুরতে কত সময় লাগবে সেটা আমরা দেখি। তাহলে ধরে নিলাম স্যাটেলাইটের ভেলোসিটি ক্যাপ ভি, আর পৃথিবী পৃষ্ঠ থেকে স্যাটেলাইটটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে স্মল আর। টোটাল পাথটা কত, পৃথিবীর চারপাশে ওর কক্ষপথের পরিধি, দ্য সার্কামফারেন্স অফ দ্য অরবিট বাই অরবিটাল ভেলোসিটি। তাহলে পরিধি কত হবে 2π বাই আর, 2π আর বাই ভি। তাহলে 2π আর, ভি এর ভ্যালু আমরা অলরেডি উপরে বের করেছি √GM বাই আর। তাহলে টি সমান সমান আমরা লিখতে পারি 2π স্কোয়ার রুট অফ আর কিউব বাই জিএম, বা জিএমকে জি দিয়ে রিপ্লেস করতে পারি অভিকর্ষণ ত্বরণ দিয়ে। টি সমান সমান 2π √আর কিউব বাই জি আর স্কোয়ার। তাহলে আমরা মোটামুটি আর এর রেডিয়াস ধরতে পারি, জি এর ভ্যালু নিয়ে টি সমান সমান দেখতে পাবো 1.4 আওয়ার। তাহলে কোনো স্যাটেলাইট পৃথিবীর চারপাশে একবার চক্কর কাটতে 1.4 আওয়ার সময় নেয়। আমরা এবার দেখি যে স্যাটেলাইটের এনার্জি বা মেকানিক্যাল এনার্জি কত হবে। তাহলে আমরা কাইনেটিক এনার্জি মানে কি জানি, হাফ এম ভি স্কোয়ার। ভি এর ভ্যালু আমরা এখানে বসালাম, দিয়ে পেলাম এল স্কোয়ার বাই 2m আর স্কোয়ার। এল হচ্ছে ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম। পোটেনশিয়াল এনার্জি বের করলাম সমান সমান -GMM বাই আর। এটাকে একটু মডিফাইড করে লিখলে -L স্কোয়ার বাই m আর স্কোয়ার or -mv স্কোয়ার। তাহলে টোটাল এনার্জি অফ স্যাটেলাইট কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, সেটা যদি আমরা বসাই তাহলে দেখতে পাবো -L স্কোয়ার বাই 2m আর স্কোয়ার। অর্থাৎ দেখো স্যাটেলাইটটা কোনো সময় বাইরে বেরিয়ে যেতে পারবে না, কারণ ওর এনার্জি হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে এখানে আমরা যদি গ্রাফ আঁকি ডিস্টেন্সের সঙ্গে, তাহলে উপরেরটা আমরা দেখছি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির যে ফর্মুলা সেটা আর এর সঙ্গে কেমনভাবে আছে, এল স্কোয়ার বাই আর স্কোয়ার, এবং পোটেনশিয়াল উইথ পজিটিভ দিকে, কিন্তু নেগেটিভ হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, তাই নেগেটিভ এই দিকে যাচ্ছে, এবং দুটো অ্যাড করে আমরা আবার কি পাচ্ছি, টোটাল এনার্জি নেগেটিভ। দ্যাটস ওয়াই এই গ্রাফটা হচ্ছে 1/r এর সঙ্গে ভেরিয়েশন, 1/r স্কোয়ারের সঙ্গে ভেরিয়েশন। তাহলে আমরা এইভাবে এর টোটাল এনার্জি অফ স্যাটেলাইট বের করতে পারি। নেক্সট হচ্ছে বাইন্ডিং এনার্জি অফ এ স্যাটেলাইট, অর্থাৎ স্যাটেলাইটের বাইন্ডিং এনার্জি কত হবে। তাহলে অলরেডি আমরা দেখেছি দ্য টোটাল এনার্জি অফ এ স্যাটেলাইট ইন ইটস অরবিট ইজ নেগেটিভ, which means the satellite is bound to the central body
or the planet by an attractive force, and energy must be supplied to remove it from the orbit to infinity. যদি যে অরবিটে ঘুরছে যে স্যাটেলাইটটি তার এনার্জি অলরেডি নেগেটিভ, তাহলে সেই অরবিটে ঘোরার থেকে যদি ওকে আমরা বার করতে চাই তাহলে সেখান থেকে আমরা তার বাইন্ডিং এনার্জি ও বন্ধন শক্তি ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। দ্য এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য স্যাটেলাইট ফ্রম ইটস অরবিট টু ইনফিনিটি ইজ কল্ড বাইন্ডিং এনার্জি অফ দ্য সিস্টেম। তাহলে বাইন্ডিং এনার্জি অফ দ্য স্যাটেলাইট কত হবে? নেগেটিভ অফ ইটস টোটাল এনার্জি, যেটা gmm/2r। ঠিক আছে, নেক্সট হচ্ছে চেঞ্জ ইন অরবিট অফ এ স্যাটেলাইট। তাহলে স্যাটেলাইটের যদি আমরা অরবিট চেঞ্জ করি সেক্ষেত্রে এনার্জি কতটা চেঞ্জ হবে। তো হতেই পারে আমার কোনো ক্ষেত্রে কোনো একটা অরবিট স্যাটেলাইটের অরবিট চেঞ্জ করতে চাইছি, বড় থেকে ছোট বা ছোট থেকে বেশি বড় অরবিটে যেতে চাইছি। তো when the satellite is transferred to a higher orbit R2 greater than R1, যেখানে R1টা হচ্ছে আমার প্রাথমিক ছোট অরবিট, R2টা হচ্ছে বড় অরবিট, then work done in changing the orbit W সমান E2 - E1 বা W সমান আমরা কি লিখতে পারি gmm/2r2, যেখানে R2 হচ্ছে E2 তো বড় অরবিটের জন্য এবং R1 হচ্ছে E1 করসপন্ডিং E1 ছোট অরবিটের জন্য। তাহলে W সমান আমরা পাচ্ছি gmm/2 into 1/r1 minus 1/r2। নেক্সট হচ্ছে হাইট অফ দ্য স্যাটেলাইট। উই নো দ্য টাইম পিরিয়ড অফ দ্য স্যাটেলাইট টি সমান সমান 2π√r³ সমান সমান 2π√r + h³ আমরা যদি স্কোয়ার করি তাহলে আমরা দেখতে পাবো h সমান সমান t² gr² by 4π² হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস r। তাহলে কোন হাইটে আমার স্যাটেলাইটটি আছে সেটা আমরা এই ফর্মুলা থেকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টিজ বা বিষয়, ওয়েটলেসনেস ইন এ স্যাটেলাইট। স্যাটেলাইটে আমরা ওয়েটলেসনেস কেন ফিল করি? তাহলে when a planet moves around the earth in a circular orbit, then the acceleration of the satellite is gm/r² towards the center of the earth। আমরা দেখি স্যাটেলাইট বা রকেটের মধ্যে যখন অরবিট ঘোরে একটা নির্দিষ্ট অরবিটে একটা স্যাটেলাইট, তখন তার মধ্যে যে মহাকাশচারীরা থাকে তাদের ওয়েট শূন্য থাকে, তারা আকাশে ভেসে বেড়ায়। আবার একটা নির্দিষ্ট অরবিটে যদি আমি কোনো একটা স্যাটেলাইটকে পাঠাতে পারি তাহলে সেই স্যাটেলাইটটা ওয়েটলেসনেস বা ওজন শূন্য মনে হয়। ওজন শূন্য বা ভার শূন্য হওয়ার ফলে স্যাটেলাইটের যে এনার্জি সেটা আমাদের এক্সট্রা খরচ করতে হয় না। তাই ওরকম একটা অরবিট খুঁজে বের করাটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে if a body of mass m is placed on a surface inside the satellite moving around the earth, then the force on the body are gravitational force of earth gmm/r², তাহলে রিয়াকশন বাই দ্য সারফেস সমান আমরা যদি ক্যাপিটাল R ধরি তাহলে নিউটনের ল অনুযায়ী আমরা কি বলতে পারি gmm/r² - r সমান ma। তাহলে এখানে আমরা একটা স্যাটেলাইট নিয়েছি, সেই স্যাটেলাইটের মধ্যে একটা ছোট্ট মাস আছে, স্যাটেলাইটটা মুভ করছে ভি বেগে। ওকে, তাহলে তার অ্যাসিলেশন কত হবে? ওই মাসের ধরুন আমরা ma বলতে পারি। তাহলে এখানে আমরা এই ফর্মুলা থেকে কী দেখতে পারি gmm/r² - r সমান মাস ইন্টু তার অ্যাসিলেশন কত হবে বলো, ডিউ টু স্মল জি, তাহলে gmm/r², r সমান সমান 0। তাহলে thus the surface does not exert any force on the body and hence its apparent weight is 0. Such a state is called weightlessness. Okay, next আমাদের টপিক হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইট। তাহলে আমরা কিছু কিছু স্যাটেলাইট দেখি যে আর্থের রোটেশনের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা আছে। অর্থাৎ আমরা কখন কোনো একটা জিনিসকে, দুটি মুভিং বস্তুকে স্থির দেখি, ধরুন না দুটো ট্রেন চলছে, দুটো একই স্পিডে যাচ্ছে, তাহলে একটা প্যাসেঞ্জার অপর একটি প্যাসেঞ্জারকে স্থির দেখতে পাই। তাহলে জিওস্টেশনারি স্যাটেলাইটটাও প্রায় এরকম। দ্য স্যাটেলাইট হুইচ অ্যাপিয়ার্স স্টেশনারি রিলেটিভ টু দ্য আর্থ ইজ কল্ড জিওস্টেশনারি স্যাটেলাইট।
its time period around the earth should be same as the earth. t সমান 2 pi root over r cube by gm বা 2 pi into root over r plus h whole cube by gm সমান 24 hours. তাহলে gm এর ভ্যালু যদি আমরা বসাই তাহলে স্মল r এর ভ্যালু আমরা পাই প্লাস 7r এর কাছাকাছি। ওকে, তাহলে হাইট অফ দ্য জিওস্টেশনারি স্যাটেলাইট ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ h সমান 6r, r এর ভ্যালু আমরা বসিয়ে দেখতে পাই 36,000 কিলোমিটারের কাছাকাছি। তাহলে অরবিটাল ভেলোসিটি এখান থেকে আমরা জিওস্টেশনারি স্টেশনারি স্যাটেলাইটে ক্যালকুলেট করতে পারি, যেটা 3.1 কিলোমিটার পার সেকেন্ডের কাছাকাছি। তো আজকে আমাদের এই গ্র্যাভিটেশনাল যে চ্যাপ্টার বা গ্র্যাভিটেশন যে চ্যাপ্টার সেটা এই পর্যন্তই। তোমাদের যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় বা কোনো বিষয় নিয়ে কিছু বলার থাকে যেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।